কেউ যদি গাঁজা হঠাৎ করে বেশি খেয়ে ফেলে, প্রচণ্ড মাত্রায় অ্যালকোহল, সিগারেট, গাঁজা বা ড্রাগ সেবন করে, তখন এদের সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ করলে আপনার সুগার নেমে যাবে, কিন্তু কিডনি, হার্ট খারাপ হওয়ার হাই চান্স থাকে। শুধু ডায়েট যে কন্ট্রোভার্সি, যে ডিবেট, সেটা আমরা এখন অনেকাংশেই জানি যে শুধু ডায়েট করলেই হবে না, তার সঙ্গে ভালো মেডিসিন নিতে হবে। ওয়েলকাম টু ওয়েল টক। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমাদের সবাই আমরা জানি, কারণ প্রতিনিয়ত বাড়িতে কারো না কারোর এই দুর্ঘটনা ঘটছে, যেটা হচ্ছে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। আমরা জানি যে কলকাতায় প্রোগ্রাম করতে এসে যিনি গায়ক কে বা টেলিভিশনে আপনারা দেখবেন খুবই জনপ্রিয়, হিন্দি টেলিভিশনে জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা বা সেফ আলি জেরিওয়ালেরও ঠিক একই রকম ভাবে ওনারা সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের জন্য আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। তো এই দুর্ঘটনা যাতে না হয় এই সম্পর্কে আমরা আজকে এসছি অ্যাপোলো ক্লিনিকে কার্ডিওলজিস্ট ডক্টর পি.কে. হাজরার কাছে। আমরা জেনে নেব স্যার, এই যে সাডেন বলছি আমরা ঠিকই, কিন্তু মানে এই সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আগে শরীর কি কোনোভাবে কিছু জানান দেয়? সাডেন মানে কিছু না জানিয়ে যেটা আসে সেটাকেই বলে সাডেন। তার মানে একটা লোক সুস্থ ছিল, হাঁটছিল, ঘুমোচ্ছিল, খাওয়া দাওয়া করছিল, হঠাৎ দেখা গেল হি ইজ ডেড। আর একটা লোক জিম করছিল বা শুটিং করছিল, খেলছিল মাঠে, হঠাৎ ড্রপ ডাউন ডেথ। তো এগুলোকে বলি আমরা সাডেন কার্ডিয়াক ডেথ। তার মানে উইদাউট এনি সিমটমস পেশেন্ট লুজেস কনসিয়াসনেস, তার মানে সে অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হয়ে যদি মারা যায় উইদাউট রিসাসিটেশন, সেটাকে বলি সাডেন কার্ডিয়াক ডেথ। এবার যদি সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করা যায়, তার মানে ধরুন লোকটা অজ্ঞান হলো, তাকে যদি অ্যাসিস্ট করা যায়, রিসাসিটেট করা যায়, কার্ডিয়াক মাসাজ দেওয়া যায়, সে ফিরে এলো জীবনে, তাহলে আমরা তাকে সাডেন কার্ডিয়াক ডেথ বলবো না, সেটাকে বলবো যে রিভার্টেড মানে হচ্ছে যেটাকে বলি যে ফিরিয়ে নিয়ে আসা। তো এরম হাজার হাজার ঘটনা যেটা তুমি বললে, যে বিভিন্ন সেলিব্রিটি, ডাক্তার, স্পোর্টসম্যান, সাইক্লিস্ট, ফুটবলার, বাচ্চারাও মারা যায়। তবে এটা মিডল এজেড এবং যাদের প্রি এক্সিস্টিং জেনেটিক ডিজিজ থাকে, বা যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকার, অ্যালকোহলিক বা ড্রাগ অ্যাবিউজ, ধরুন কেউ যদি গাঁজা হঠাৎ করে বেশি খেয়ে ফেলে, প্রচণ্ড মাত্রায় অ্যালকোহল, সিগারেট, গাঁজা বা ড্রাগ সেবন করে, তখন এদের সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। ডেথ মানে ডেথ। সো ডিফারেন্স বিটুইন লুজিং কনসিয়াসনেস এন্ড ডেথ, ওয়ান ইউ কাম ব্যাক, একটাতে আপনি ফিরে আসবেন, পেশেন্ট ফিরে আসবে, একটা ফিরে আসবে না। যেটা ফিরে আসে না সেটাকে ডেথ বলে, যেটা ফিরে আসে সেটাকে আমরা বলি সিনকোপে, কোলাপস। কি কি সমস্যা দেখলে আমাদের হার্টের চেকআপ দ্রুত করা দরকার? হার্টের সমস্যা যদি ভারতবর্ষে আপনি জন্মগ্রহণ করে থাকেন, এশিয়ান কান্ট্রিতে, আর যদি একটা মেল সাবজেক্ট হন, তাহলে সব মেল সাবজেক্টে 18 বছরের পরে হেলথ চেক আপ করা দরকার। কেউ দেখা যায় হাইপারটেনসিভ, কেউ দেখা যায় একটা জেনেটিক ডিসঅর্ডার্স, মাসেল হাইপারট্রফি, ভ্যালভুলার ডিজিজ, ভ্যালভটা খারাপ, ভ্যালভটা অ্যাবনর্মাল, বা কারো দেখা যায় কম বয়সে খুব হাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, লাইপোপ্রোটিনে, তার মানে ফ্যাট শরীরের যে আর্টারি রয়েছে তার মধ্যে যে ব্লাডটা রয়েছে, সেই ব্লাডের মধ্যে অনেক কোলেস্টেরল রিলেটেড প্রোডাক্ট ঘুরে বেড়াচ্ছে। সেগুলো আস্তে আস্তে ওভার দ্য টাইম বিভিন্ন অর্গানে, ব্রেনে জমা হবে, হার্টের আর্টারিতে জমা হবে, কিডনিতে জমা হবে। সো প্রত্যেকটা মানুষের উচিত একটা মডেস্ট লাইফস্টাইল। তার মানে এই নয় যে কিছু খাবেন না, সবসময় এক্সারসাইজ করুন, সেটা নয়। কথা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস অ্যান্ড টেক প্রিকশনস। যদি দেখা যায় তার কোনো হাইপারটেনশন নেই, সে স্মোকার নন ডায়াবেটিক, রেগুলার এক্সারসাইজ করে, ডায়েট কন্ট্রোল করে, ডায়েটের সাথে আজকাল আমরা বলি না খুব একটা স্ট্রং রিলেশনশিপ রয়েছে, এক্সেপ্ট
ডায়াবেটিস, যেটাতে আমরা বলি সুগারের সঙ্গে ডায়াবেটিসের যে কার্বোহাইড্রেট ডায়েট বা সুগার ইনটে তার সঙ্গে সম্পর্ক রয়েছে। মডারেট সল্ট যারা খায় তাদের হাইপার টেনশনে বেনিফিট দেয়, বা খুব লো সল্ট খেলেও আবার মৃত্যুর চান্স বেড়ে যায়। ইসিজি দিয়ে, এআই দিয়ে এখন বলে দেওয়া যায় যে লোকটির হার্ট অ্যাটাকের প্রবণতা, সাডেন কার্ডিয়াক ডেথের চান্স আছে কিনা হিউম্যান আই দিয়ে অনেক সময় বলা যায় না। কিছু ইনভেস্টিগেশন দরকার, যেমন আমি বললাম ইসিজি, এআই ইসিজি, একো, সিটি স্ক্যান অ্যান্ড জেনেটিক স্টাডি। মানে কিভাবে চিকিৎসা হয় বা কি কি টেস্ট করতে হয় যদি একটু ডিটেইলস আমাদের দর্শক যে বন্ধুদের টেস্টগুলো বললাম, একটা তো হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশনস বাই স্টেথোস্কোপ, ডাক্তারের সাথে কথা বলা, সিমটম যদি থাকে ভালো, যদি সিমটম নাও থাকে, যদি সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে যেটা আমি বললাম, কিছু ইনভেস্টিগেশন ইনক্লুডিং এমআরআই, সিটি স্ক্যান, ইসিজি, একো অ্যান্ড জেনেটিক টেস্টিং করা যায়। এবং এটা যখন ডিটেক্ট হয়ে যায়, ধরুন কারো যদি এলডিএল কোলেস্ট্রল বেশি থাকে তাকে কোলেস্ট্রল ওষুধ খেতে হবে, কারো যদি হাইপার টেনশন হয় তাকে ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে, কারো যদি ধরুন দেখা যায় ট্রাইগ্লিসাইডস বেশি রয়েছে সেই ট্রাইগ্লিসাইডসের ওষুধ খেতে হবে। তো শুধু একটা পার্টিকুলার মলিকুল বা একটা পার্টিকুলার প্যারামিটার্স খারাপ হলো মানেই আপনি মারা যাবেন না। যদি লোকের মাল্টিপল প্যারামিটার্স থাকে, ধরুন তার সুগার বেশি, ট্রাইগ্লিসাইড বেশি, এলডিএল কোলেস্ট্রল বেশি, সিগারেট খায়, এক্সারসাইজ করে না, মোটা হয়ে গেছে, ঘুমোয় না, স্ট্রেসে মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেই সব মানুষের ডেফিনেটলি 1+1+1 হতে হতে ধরুন তার 10টা রিস্ক ফ্যাক্টর হয়ে গেল। এক একটা রিস্ক আপনাকে কমাতে হবে, ওজন কমাতে হবে, সিগারেট কমাতে হবে, তারপরে আপনার ওষুধ খেতে হবে, কোলেস্ট্রল কমাতে হবে। এটা হচ্ছে লাইফ লং ট্রিটমেন্ট। তার মানে এই নয় যে প্রত্যেকটা মানুষকে ওষুধ খেতে হবে। যাদের হাই রিস্ক, যাদের প্যারামিটার্সগুলো খারাপ, যাদের নাম্বারগুলো খারাপ, তাদেরকেও যে কোনো বয়সে এটাকে অ্যাডভাইস করা যায়। অ্যাজ লং অ্যাজ ইউ কন্টিনিউ দ্য প্রিভেন্টিভ মেজার্স, ইট ক্যান প্রিভেন্ট সাডেন কার্ডিয়াক ডেথ, সাডেন হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অর্গান ড্যামেজ। হঠাৎ যদি কেউ অজ্ঞান হয়ে যায় বা রাত বিরেতে যদি এরকম কোনো সমস্যা দেখা যায়, তাহলে পরিবারের লোক প্রাথমিকভাবে মানে একদম কি করবে? সাডেন কোলাপস হয়ে যাওয়া, যদি দেখেন একটা লোক ঠিকঠাক ছিল, হেঁটে চলে বেড়াচ্ছিল, ড্রপ ডাউন এবং ফ্ল্যাট হয়ে সে ঘেমে যাচ্ছে, প্রথম যেটা করা উচিত, যারা মেডিকেল পার্সোনাল তারা সিপিআর জানে, যারা নন মেডিকেল পার্সোনাল তারা বুকে মাসাজ দেয়। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই উচিত কার্ডিয়াক রিসাসিটেশন, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, মানে কার্ডিয়াক মাসাজ কি করে দিতে হয় সেটা শেখা। এবং বাড়িতে যদি কার্ডিয়াক মাসাজ দেওয়া যায় তাহলে অনেকাংশেই দেখা যায় যে হার্ট ব্লক রিলেটেড কার্ডিয়াক অ্যারেস্ট বা সিনকোপকে প্রিভেন্ট করা যায় বা রেস্কিউ করা যায়। ধরুন কারো সুগার কমে গেল, সে সাডেনলি কোলাপস করে যাবে এবং ঘামতে থাকবে, সে ডায়াবেটিক পেশেন্টের একটা বাড়িতে সুগার মেশিন রাখা উচিত। কারো ধরুন খুব হাইপার টেনশন ছিল, হঠাৎ মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে শুরু করলো, তার মাথায় হ্যামারেজ হয়েছে বা স্ট্রোক হয়েছে, মুখটা বেঁকে গেল, হাত পা নড়ছে না একদিকটা, তাহলে ধরেই নেবেন এটা স্ট্রোক হয়েছে। তাকে সঙ্গে সঙ্গে একটা সিটি স্ক্যান যেখানে করা যায় সেরকম একটা সেন্টারে নিয়ে যেতে হবে। এবং ডাক্তাররা যদি দেখে তাতে বুঝতে পারবে যে এমআরআই, সিটি স্ক্যান করে যে এই ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝতে পারবে যে তার যে ব্রেনের যে আর্টারি রয়েছে সেই আর্টারির মধ্যে ক্লট আছে এবং সেটাকে ভেঙে দেওয়া যায় বা সেটাকে বের করে দেওয়া যায়। তো এই যে স্ট্রোক, হার্ট অ্যাটাক, এটা খুব এক্সপার্ট ছাড়া বোঝা কঠিন। সাধারণ মানুষ যেটা করতে পারে যে কার্ডিয়াক মাসাজ সেটা শিখে নেওয়া উচিত। তাকে ডাকবে, ঠিক আছে কিনা, তার পালস দেখবে, প্রতিবেশীদের ডাকতে পারে, বাট আস্ক ফর দ্য হেল্প। যত তাড়াতাড়ি আপনি হসপিটালে পৌঁছতে পারবেন, সেটা হার্ট অ্যাটাক হোক আর স্ট্রোক হোক, সাডেনলি যদি আসে ধরে নেবেন যে আপনার বড় কিছু একটা হতে যাচ্ছে এবং মৃত্যুর চান্স খুব হাই, সঙ্গে সঙ্গে আমরা নিয়ারেস্ট হসপিটাল যেখানে ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই এবং কার্ডিয়াক নিউরো কেয়ার রয়েছে সেখানে যাওয়া উচিত। গ্রামের দিকে কি করবেন? গ্রামের মানুষ যারা শোনেন তাদের উচিত যে পাড়ার থেকে বা আশেপাশে কোনো মেডিকেল সেন্টার থেকে হেল্প নেওয়া, একটা অ্যাটলিস্ট ইসিজি করা, সুগার চেক করা, এবং যদি দেখেন যেগুলো অ্যাবনর্মাল আছে, যদি পালস দেখেন স্লো হয়ে গেছে, তাদের ইমিডিয়েটলি কার্ডিয়াক সেন্টারে পাঠানো উচিত। হার্ট ভালো রাখার জন্য স্যার প্রতিদিন কি কি খাবার বর্জন করতে হবে বা কি কি গ্রহণ করতে হবে সেটা যদি দর্শক বন্ধুদের আমার মনে হয় আজকাল এটা আমরা অনেকদিন ধরে বলে আসছি, খাবারের সাথে ডিরেক্ট হার্টের রিলেশনশিপ আমরা এখন বলছি কম। যেটা করতে হবে এক্সারসাইজ এবং
লিপিড লোয়ারিং মানে কোলেস্ট্রল লোয়ারিং। যদি ডায়াবেটিস হন তাহলে ওষুধ খেতে হবে। শুধু এক্সারসাইজ দিলে আপনার সুগার নাম্বার কমবে, কিন্তু তাতে আপনি বেশি দিন বাঁচবে না। নাম্বার কমিয়ে রাখার যে পদ্ধতি আমরা বলি সুগারে, সেটা সার্টেন ওষুধ দিলেই অর্গান প্রোটেকশন হবে। ডায়েট কন্ট্রোল এক্সারসাইজ করলে আপনার সুগার নেমে যাবে, কিন্তু কিডনি হার্ট খারাপ হওয়ার হাই চান্স থাকে। শুধু ডায়েট যে কন্ট্রোভার্সি, যে ডিবেট, সেটা আমরা এখন অনেকাংশেই জানি যে শুধু ডায়েট করলেই হবে না, তার সঙ্গে ভালো মেডিসিন নিতে হবে, যেটা আপনাকে হার্ট অ্যাটাক থেকে, স্ট্রোক থেকে, কিডনি ড্যামেজ থেকে, লিভার ফ্যাটি লিভার সিরোসিস থেকে বাঁচতে সাহায্য করবে। তো আরেকটা ডায়েট, ধরুন ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে বা তাদের যদি গাউট হয়ে থাকে, তাদেরকে বলি আমরা মাছ মাংস খাবেন না। যদি কিডনি প্রবলেম থাকে তাদেরকে বলি প্রোটিন রেস্ট্রিকশন, প্রোটিন বন্ধ করে দেওয়া হয়। যাদের পটাশিয়াম বলে একটা জিনিস বেশি থাকে তাদেরকে বলি যে ফ্রুটস খাবেন না। সুতরাং স্পেসিফিক ইস্যু থাকলে স্পেসিফিক ডায়েট অ্যাডভাইস করা যায়, কিন্তু ইন জেনারেল যেটা খাচ্ছেন কম মাত্রায় খাবেন। ওবেসিটি হলে আপনার ক্যালোরি ইনটেক কমাতে হবে, বেশি মোটা হলে বেশি হাঁটতে হবে, বেশি হাইপারটেনসিভ হলে মডারেট সল্ট খেতে হবে, ফ্রুটস বেশি খেতে হবে, ঘুমোতে হবে, জল বেশি করে খেতে হবে, ডিহাইড্রেশন যেন না হয়। যাদের কিডনি ডিজিজ রয়েছে তাদের যেন ডিহাইড্রেশন না হয়। এবং হিট স্ট্রোক, ধরুন প্রচণ্ড রোদে বেরিয়ে গেলেন, হার্টের অসুখে বা স্ট্রোকের প্রবণতা বেড়ে যায় এবং তাদের সাডেন চেঞ্জ ইন দেয়ার বডি প্যারামিটার্স হতে পারে, সেটা সুগার হোক, কোলেস্ট্রল হোক বা হার্টের রিদম হোক, এনিথিং ক্যান চেঞ্জ। যদি এনভায়রনমেন্ট যেটাতে আপনি বাস করেন, সেই বসবাসের জায়গাটা হঠাৎ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনার কষ্ট হতে পারে। স্যার, যাদের উচ্চ রক্তচাপ আছে বা ডায়াবেটিস আছে তাদের জন্য কি এটা বেশি ঝুঁকিপূর্ণ? যাদের অতিরিক্ত ব্লাড প্রেশার বা হাই সুগার রয়েছে তাদের তো ডেফিনেটলি এটা একটা কনসার্ন। বাট যাদের 200 আছে আর যাদের 400 আছে আর যাদের 150 সুগার আছে, তিনজনেই কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল ফর গুড কেয়ার অ্যান্ড গুড মেডিসিন, সেটা লাইফ লং খেতে হবে। অ্যান্ড ইকুয়ালি ভালনারেবল, তার মানে তিনজনই কিন্তু ইকুয়ালি ভালনারেবল। সুগার নাম্বার দিয়ে যাদের 500 আছে তারা বেশি তাড়াতাড়ি মারা যাবে, আর যাদের কম আছে তারা বেশি দিন বাঁচবে, এরকম কোনো ইকুয়েশন নেই। ওয়ান্স ইউ আর ডায়াবেটিক, হোয়াট এভার মে বি দ্য নাম্বার, ইউ আর ইকুয়ালি, মানে প্রত্যেক মানুষেরই মৃত্যুর চান্স বা স্ট্রোকের চান্স বা হার্ট ফেলিওরের চান্স, সাডেন কার্ডিয়াক ডেথের চান্স বেড়ে গেল। তার মানে বারবার যেটা বলছি, শুধু ডায়েট নয়, শুধু ঘুম বাড়ালেই হবে না, এক্সারসাইজ করলেও হবে না। কিছু কিছু ওষুধ, লিপিড লোয়ারিং, কোলেস্ট্রল লোয়ারিং, SGLT2, GLP-1 যেগুলো ওজন কমায়, সুগার কমায়, ফ্যাটি লিভার কমায়, স্ট্রোক কমায়, হার্ট অ্যাটাক কমায়, হার্ট ফেলিওর 50% কমায়, কিডনি ফেলিওর কমায়, সেই জাতীয় ওষুধ আপনাকে নিতে হবে। সুতরাং স্মার্ট মেডিসিন, প্রিসিশন মেডিসিন প্লাস প্রিসাইজ ডায়েট রেগুলেশন দরকার। বাট শুধু ডায়েট দিয়ে বলেই যে কিছু হবে না। স্যার, এই হার্টের চিকিৎসা করাতে গেলে ওষুধ বলুন বা চিকিৎসা সংক্রান্ত এই যে খরচ, এগুলো নিয়ে অনেকেই অনেক রকম ভাবে চিন্তিত থাকেন, আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘর পরিবার। তো সেখানে দাঁড়িয়ে আপনি এই খরচ সংক্রান্ত যদি কিছু তথ্য দেন। দেখুন, প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার আছে এবং প্রত্যেকটা অসুখেরই একটা নির্দিষ্ট প্রোটোকল, স্ট্র্যাটেজি, গাইডলাইন, ট্রিটমেন্ট আছে। কিছু কিছু অসুখ আছে যেগুলো ওষুধ না খেলেই সেরে যায়, মনের অসুখ একটা সময় বলি যে কাউন্সিলিং করলে সেরে যায়, সেখানে খরচা জিরো। আবার সেই মনের অসুখ যাতে ধরুন সুইসাইডাল টেন্ডেন্সি রয়েছে, সেখানে ওষুধ খেতেই হবে, নাহলে কিন্তু তার জান বেরিয়ে যাবে। এবার অ্যান্টি সুইসাইডাল, অ্যান্টি ডিপ্রেশন ওষুধ যদি আমি বলি, কিছু আছে পুরনো যুগে যার সাইড এফেক্ট বেশি। তো নিউ জেনারেশন যেসব অ্যান্টি ডিপ্রেশন, সাইকোটিক, অ্যান্টি অ্যান্টি সিজার, অ্যালজাইমার্স ডিজিজ, এসব যে ওষুধগুলো বেরিয়েছে, এগুলো ইন্ডিয়াতে তৈরি হয় না। যেগুলো অফ পেটেন্ট, যেটা ইন্ডিয়াতে তৈরি হয়, এক্সপোর্ট হয়, সেটা কিন্তু দাম কম। যেগুলো আমাদের বাইরে থেকে কিনতে হয়, যেগুলো ইম্পোর্ট করতে হয়, এবং যেগুলো মডার্ন ওষুধ, টাইম টেস্টেড মেডিসিন, যেগুলো পুরনো, দাম কম। টাইম টেস্টেড নিউ জেনারেশন মেডিসিন দাম বেশি। সুতরাং দাম কম, দাম বেশি। কিছু কিছু অসুখ আছে যেটা বলি যে কস্টলি ওষুধ crore রুপিস হয়তো খরচা হতে পারে, এটা ছাড়া রেমেডি নেই। কারণ ওই পার্টিকুলার জিন থেরাপি ইন্ডিয়াতে এখন প্রচলিত নয়, এবং সেটার কোয়ালিটি যেভাবে তৈরি হয়, সেই কোয়ালিটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ইন্ডিয়াতে নেই। কিন্তু আমরা আস্তে আস্তে ওই গ্যাপটা কমিয়ে আনছি। প্রায় মেবি another 10-20 years আমরা মেডিসিনের কস্ট যেগুলো ইম্পোর্ট করি সেগুলো আরো কমাতে পারবো।
অনেক ধন্যবাদ ডক্টর পি.কে. হাজরাকে। আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, কিভাবে হার্ট আমরা ভালো রাখবো, কিভাবে সুস্থ থাকবো। ভালো খান, ভালো থাকুন। ডক্টরের সাথে আমরা আরেকটা এপিসোডে আসবো। ওয়েলটকের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।